এমন করে বলছিস যেন তোর হাতের রান্না খাওয়ার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি। তাড়াতাড়ি কাজ শেষ কর, তারপর আমি নিজের আর নিজের বরের জন্য রান্না করব। এরপর থেকে এক রান্নাঘরে 3 বার রান্না হতে শুরু করে। 2 বৌমা নিজেদের জন্য রান্না করে চলে যেত এবং তাদের চলে যাওয়ার পর তাদের শাশুড়ি নিজের এবং নিজের স্বামীর জন্য রান্না করত। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন পার্বতী দেবী তার বড় ছেলেকে বলে, বাবা সুরেশ, এসব কি চলছে এখানে? তুই বাড়ির বড় ছেলে, আমাদের পরিবার কিভাবে ভালোভাবে চলবে তোর এসব নিয়ে ভাবা দরকার। তুই নিজের বউকে বোঝাতে পারছিস না? কবিতাকে বোঝানোর কিছু নেই মা, সে যা করছে ঠিক করছে। কবিতাই বাড়ির বড় বউ, সে বাড়ির কাজ করতে যাবে কেন? তুমি যদি চাও সবাই হাসি খুশি থাকুক, তাহলে বাবাকে বলো রিটায়ারমেন্টের টাকা যেন আমার হাতে তুলে দেয়। আর একটা কথা, রাকেশ আর তার বউকে অন্য কোথাও যেতে বলে দাও। সুরেশ, এখন আমার বয়স হয়ে গেছে। আমার 2টো বৌমা হওয়ার পরেও এই বয়সে আমাকে রান্না করতে হচ্ছে, এগুলো কি ঠিক? বড় ছেলের সঙ্গে কথা বলে কোনো ফল না হওয়ায় পার্বতী তার ছোট ছেলের কাছে যায়। ছোট ছেলেও একইভাবে তার মাকে বারণ করে দেয়। পরিবারের সকলকে একসঙ্গে রাখতে গেলে বাবার টাকাগুলো আমাকে দিয়ে দাও, তারপরে সবকিছু যেমন ভাবে চলতো ঠিক তেমন ভাবেই চলবে। 3 জন আলাদা আলাদা ভাবে রান্না করায় সকলের অসুবিধা হতে শুরু করে। এরপর 2 বৌমা ঠিক করে যে সকাল থেকে দুপুর পর্যন্ত বড় বউ রান্না করবে এবং সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ছোট বউ রান্না করবে। পরের দিন সকালে রতনবাবু যখন বসেছিল, এমন সময় বড় বউ চা নিয়ে তার কাছে আসে। এই নিন বাবা আপনার চা। আচ্ছা বাবা, কি ঠিক করলেন? টাকা কাকে দেবেন? টাকা? ওটা তো আর নেই। টাকা নেই মানে? অত টাকা কোথায় গেল? সুরেশের পড়াশোনার জন্য আমি লোন নিয়েছিলাম, সেটা মিটিয়ে দিলাম। আমি জানি সুরেশের কাছে টাকা চাইলে সে কোনোদিনও দিত না, তাই আমি নিজেই মিটিয়ে দিলাম। সব টাকা এমনিতেই চলে গেল? এরপর কবিতা রান্নাঘরে চলে যায়। কবিতা যখন রান্নাঘরে ছিল, এমন সময় তার শাশুড়ি তার কাছে আসে। বৌমা, তোমার শ্বশুর মশাইকে খাওয়া দাওয়ার পর ওষুধ খেতে হবে, তাড়াতাড়ি রান্নার কাজটা শেষ করো। আমি কেন রান্না করব? রান্না আপনাকে করতে হবে, তাই তাড়াতাড়ি রান্নার কাজ শুরু করে দিন, না হলে আপনার স্বামী সময়ে ওষুধ খেতে পারবে না। আমাকে রান্না করতে হবে? তা না হলে আপনি কি করবেন? আমার স্বামী টাকা খরচ করে বাড়ির জিনিসপত্র আনবে আর আমি রান্না করব? আপনি কি আমাকে পাগল ভেবেছেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি রান্না করছি, এবারে ঝগড়া করা বন্ধ করো। কবিতা এবং পার্বতী যখন কথা বলছিল, এমন সময় পার্বতীর বড় ছেলে সুরেশ দূরে দাঁড়িয়ে সবকিছু দেখে ফেলে। বাবার টাকার জন্য এই বয়সে মাকে বাড়ির কাজ করতে হচ্ছে, জানি না মাকে আর কত কিছু সহ্য করতে হবে। শাশুড়িকে কাজের দায়িত্ব দিয়ে কবিতা লিভিং রুমে চলে যায় এবং বসে বসে টিভি দেখতে শুরু করে। ছোট বউ চম্পা ভালোভাবে কবিতার দিকে লক্ষ্য রেখেছিল। এরপর সন্ধ্যাবেলায় চম্পা যখন নিজের রুমে ছিল, এমন সময় তার শাশুড়ি সেখানে আসে। ছোট বৌমা, আমার শরীরটা ভালো নেই, রাতের খাবারটা তাড়াতাড়ি বানিয়ে দিও, আমি তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো। আরে মা, আপনি সারাদিন কবিতা দিদির কাজে সাহায্য করবেন আর রাতে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বেন? আপনাকে আমার কাজেও সাহায্য করতে হবে। এবারে যান, তাড়াতাড়ি রুটিটা বানিয়ে ফেলুন আর তরকারিটাও বানিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে বৌমা, রাতের রান্নাটাও আমিই করে ফেলছি। এরপর পার্বতী গিয়ে রান্নার কাজ শুরু করে দেয়। কিছু সময় পর রান্না হয়ে গেলে চম্পা নিজের বরের সঙ্গে খেতে বসে পড়ে। খেতে খেতে চম্পা রাকেশকে বলে, এবার খুব ভালো লাগছে, বাড়ির সকল কাজ মা একাই করে নিচ্ছে। যা হয়েছে ভালোই হয়েছে, 2 ছেলের মধ্যে পার্থক্য করেছিল, তাই তার এরকম অবস্থা। সত্যি মাকে কত কষ্ট করতে হচ্ছে। বাবা যদি নিজের রিটায়ারমেন্টের টাকা আমাকে দিয়ে দিত, তাহলে মাকে এসব করতে হতো না। তুমি কি ভাবতে শুরু করে দিলে রাকেশ? না না, কিছু ভাবছি না। শোনো রাকেশ, চলো আমরা আলাদা হয়ে যাই। আলাদা হয়ে গেলে আমরা শান্তিতে থাকতে পারবো। তাছাড়া এখন বাবার কাছে টাকাও নেই, তাহলে এখানে থেকে লাভটা কি হবে? চম্পা রাকেশকে আলাদা হয়ে যাওয়ার কথা বলে। অপরদিকে কবিতাও তার স্বামীকে একই কথা জানায়। 2 ভাই তাদের বউয়ের কথায় আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়।
এরকমই একদিন পার্বতী দেবী যখন হলরুমে বসেছিল, এমন সময় ছোট ছেলে তার বউয়ের সঙ্গে সেখানে আসে। বাবা রাকেশ, তুই সকাল সকাল এসব ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? মা, আমরা আলাদা থাকতে যাচ্ছি। আমার বরের ইনকাম কম, তাই আমাদেরকে অনেক কথা শুনতে হয়। তাই আলাদা থাকলে আমরা অনেক শান্তিতে থাকতে পারবো। ঠিক আছে, এবার আমাদেরকে যেতে দাও। ছোট ছেলে এবং বৌমাকে বাড়ি ছেড়ে যেতে দেখে পার্বতী অনেক দুঃখী হয়ে যায় এবং নিজের বড় ছেলের ঘরে আসে। বাবা সুরেশ, তোর ছোট ভাই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তাকে আটকানোর চেষ্টা কর, না হলে আমাদের সংসারটাই ভেঙে যাবে। সে চলে যাচ্ছে তাতে কি হয়েছে? আমরাও চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখানে থেকে এতজনের পেছনে আমি টাকা খরচ করতে পারবো না। বড় ছেলের কথা শুনে পার্বতী দেবী আরো দুঃখী হয়ে যায় এবং হলরুমে গিয়ে কান্নাকাটি করতে থাকে। তাকে কান্নাকাটি করতে দেখে রতন বাবুর অনেক দুঃখ হয়। আর কান্নাকাটি করো না পার্বতী, তারা যাচ্ছে যাক, তুমি নিজেকে সামলানোর চেষ্টা করো। তারা যদি এখান থেকে চলে গিয়ে খুশি হয় তাহলে আমরাও তাতে খুশি। রতন নিজের স্ত্রীকে বোঝাতে থাকে। অপরদিকে সুরেশ এবং কবিতা যখন বাড়ির ছাদে বসেছিল, এমন সময় কবিতা বলে, আরে সুরেশ, তুমি তো মাকে বলে দিলে যে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু আমরা এই বাড়ি ছাড়বো কেন? এই বাড়িতে তোমার অনেক টাকা খরচ হয়েছে। তাহলে তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছি মা আর বাবাকে বলো তারা যেন নিজের ছোট ছেলের কাছে চলে যায়। আমরা এখানে থাকবো, এটা আমাদের বাড়ি। আচ্ছা ঠিক আছে। এরপর সেদিন রাতের বেলা সুরেশ তার বাবা মায়ের কাছে যায় এবং তাদেরকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলে। সুরেশের কথা শুনে তার মা অবাক হয়ে যায়। তুই চাইছিস আমরা বাড়ি ছেড়ে চলে যাব? আপনি একদম ঠিকই শুনেছেন মা, এমনিতেই আপনারা আমাদেরকে টাকা দেননি, তাই আমরা আপনাদের বোঝা বহন করতে পারবো না। আপনারা ঠাকুরপোদের কাছে চলে যান। বাবা সুরেশ, তুই এত চেঞ্জ হয়ে যাবি আমরা কোনোদিন ভাবতে পারিনি। বাবা, কবিতা যেমন বলছে তেমন করো, এটাই সবার জন্য ভালো হবে। রাকেশ নিজের বউয়ের সঙ্গে সুখে থাকবে, আর যত রকমের সমস্যা আমাকে নিতে হবে এসব আমি মানতে পারবো না। সুরেশ তার বাবা মাকে এই বলে কবিতাকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। তোমার বড় ছেলে তো নিজের মনের কথা বলে দিয়ে চলে গেল। তারা চাইছে আমরা যেন রাকেশের কাছে চলে যাই, কিন্তু আমি জানি রাকেশের কাছে গেলে সেও আমাদের অপমান করে তাড়িয়ে দেবে। আমি আর অপমানিত হতে চাই না রতন, তুমি আমাকে অন্য কোথাও নিয়ে চলো। আমি নিজের ছেলেদের সঙ্গে থাকবো না। তুমি একদম ঠিক বলেছো পার্বতী, জানতাম না এরকম একটা দিন দেখতে হবে। আমি নিজের রিটায়ারমেন্টের সব টাকা খুব ভালোভাবে রেখেছি, এবারে সেই টাকাগুলো কাজে আসবে। কাল সকালে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি জামা কাপড় প্যাক করে নাও। ঠিক আছে, আমি এখনই গিয়ে জামা কাপড় প্যাক করে নিচ্ছি। রতন এই বলে ঘুমিয়ে পড়ে। রতনের ঘুমিয়ে পড়ার পর পার্বতী জামা কাপড় প্যাক করে নেয় এবং বসে বসে কান্নাকাটি করতে থাকে। এই বাড়িতে বিয়ে করে এসেছিলাম, সারা জীবন এখানে কাটিয়ে দিলাম, দুই ছেলেকে বড় করে তুললাম। কোনোদিনও আশা ছিল না যে এই বয়সে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। পার্বতী অনেক ভেঙে পড়েছিল। সে কান্নাকাটি করতে করতে সারা রাত কাটিয়ে দেয়। সকালে রতন ঘুম থেকে উঠে পার্বতীকে বলে, পার্বতী চলো, তারা ঘুম থেকে ওঠার আগেই আমরা এখান থেকে চলে যাই। আচ্ছা ঠিক আছে, চলো। কিছু সময় পর সুরেশ এবং কবিতা যখন হলরুমে বসে চা খাচ্ছিল, এমন সময় সুরেশ বলে, আচ্ছা কবিতা, বাবা মাকে চা দিয়েছো? তাদেরকে চা দিতে যাব কেন? তারা তো বাড়িতে নেই। সকাল হওয়ার আগেই তারা বাড়ি ছেড়ে চলে গেছে। তারা এত তাড়াতাড়ি কোথায় চলে গেল? আমি কিভাবে জানবো? হয়তো নিজের আদরের ছেলের কাছেই গেছে। আচ্ছা, হয়তো হতে পারে। অপরদিকে রাকেশদের বাড়িতে রাকেশ ঘুম থেকে উঠে অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। এমন সময় চম্পা বলে, এখানে কত ভালো লাগছে, আমাদের দুজনকে ডিস্টার্ব করার মতো এখানে কেউই নেই। চম্পা, বাবা মা তো দাদার কাছে আছে, ভাবছি 2-3 মাস পর তাদেরকে এখানে ডেকে নেব। তারা কয়েকদিন এখানে থাকলে আমাদের খুব ভালো লাগবে। তোমার কি মাথা খারাপ হয়েছে? তাদের এখানে ডাকার কোনো প্রয়োজন নেই। তারা নিজের বড় ছেলের উপরে অনেক টাকা খরচ করেছে, তাই এবার তাদেরকে ওখানেই থাকতে দাও। কিন্তু চম্পা। কোনো কিন্তু নয়, আমি পরিষ্কার বলে দিচ্ছি, তুমি যদি নিজের বাবা মাকে এই বাড়িতে নিয়ে আসো তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। চম্পার কথায় রাকেশ চুপ করে দাঁড়িয়ে থাকে।
সুরেশ ভাবছিল বাবা মা রাকেশের সঙ্গে আছে, অপরদিকে রাকেশ ভাবছিল তাদের বাবা মা তার দাদা সুরেশের কাছে আছে, কিন্তু আসলে তাদের বাবা মা দুঃখী হয়ে তাদের থেকে অনেক দূরে কোথাও চলে গিয়েছিল। এভাবেই দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায়। একদিন সন্ধ্যাবেলায় সুরেশ এবং কবিতা যখন হলরুমে বসেছিল, এমন সময় দরজার বেল বেজে ওঠে। আচ্ছা তুমি বসো কবিতা, আমি দেখে আসছি। এরপর সুরেশ গিয়ে দরজা খোলে এবং দরজার অপর প্রান্তে রাকেশকে দেখতে পায়। আরে রাকেশ, তুই এখানে? আরে হ্যাঁ দাদা, আসলে মা আম খেতে খুব ভালোবাসে, তাই মায়ের জন্য আম নিয়ে এসেছি। তুই মায়ের জন্য আম নিয়ে এখানে এসেছিস কেন? মা বাবা তো তোর সঙ্গে থাকে। আরে দাদা, তুই এটা কি বলছিস? বাবা মা তো এখানে থাকে, তারা আমার কাছে গেল কবে? তোমাদের বাবা মা এখানে থাকতো, কিন্তু তোমার যাওয়ার পরের দিনই তারা বাড়ি ছেড়ে চলে গেছে, তাই আমরা ভেবেছিলাম তোমাদের বাড়িতেই গেছে। কিন্তু আমাদের বাড়িতে যায়নি তো। তোমাদের বাড়িতে যায়নি? তাহলে অন্য কোথাও গেছে, তাতে আমাদের কি? এবার যাবে এখান থেকে। কবিতার কথায় রাকেশ সেখান থেকে চলে যায়। রাকেশের মুখে বাবা মায়ের কথা শুনে সুরেশ চিন্তিত হয়ে পড়ে। আরে কবিতা, বাবা মা রাকেশের বাড়িতে যায়নি, তাহলে কোথায় গেল? হয়তো কোনো আত্মীয়দের বাড়িতেই গেছে। আমার কথা ভালো করে শুনে নাও, তোমার বাবা মা যদি এই বাড়িতে ফিরে আসে তাহলে তাদেরকে রাকেশের বাড়িতে পাঠিয়ে দেবে। বাবা মায়ের নিরুদ্দেশ হয়ে যাওয়ায় রাকেশ অনেক চিন্তিত হয়ে পড়ে এবং চম্পাকে বলে, আরে চম্পা, আমি সকল আত্মীয়দের সঙ্গে কথা বলে নিয়েছি, কিন্তু বাবা মা কোথাও যায়নি, তারা কোথায় গেল? তুমি এত চিন্তা করছো কেন? তারা যেখানেই গেছে যাক, আমরা শান্তিতে নিজেদের জীবনটা কাটাবো। চম্পা এই বলে সেখান থেকে চলে যায়। দুই ভাই তাদের বাবা মায়ের নিরুদ্দেশ হয়ে যাওয়ায় অনেক চিন্তিত হয়ে পড়ে। তারা সব সময় নিজেদের বাবা মায়ের ব্যাপারেই ভাবতে শুরু করে। এইরকমই একদিন সুরেশ যখন মর্নিং ওয়াক করছিল, এমন সময় এক লোক এসে তাকে বলে, আরে বাবা সুরেশ, কেমন আছো? ভালো আছি আঙ্কেল। তোমার বাবা মা তীর্থ করে চলে এসেছে। কি বললেন আঙ্কেল? বাবা মা তীর্থ করতে গেছে? হ্যাঁ, তোমার বাবা তো তাই বলেছিল, আমাকে বলেছিল 1 মাসের জন্য তীর্থ করতে যাচ্ছে। আচ্ছা বুঝলাম, ঠিক আছে আঙ্কেল, এবার আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। সুরেশ এই বলে সেখান থেকে চলে যায়। কিছু সময় পর সুরেশ অফিসে চলে যায় এবং অফিসে গিয়ে ছোট ভাই রাকেশকে ফোন করে। আরে রাকেশ, আমি খবর পেয়েছি, বাবা মা আমাদেরকে না বলে তীর্থ করতে চলে গেছে। আচ্ছা এই ব্যাপার, আমরা শুধু শুধু চিন্তা করছিলাম, ভালোই হয়েছে তাদের সন্ধান পাওয়া গেল। বাবা মায়ের তীর্থে যাওয়ার কথা জানতে পেরে সুরেশ এবং রাকেশ চিন্তিত হয়ে পড়ে। এরকমই একদিন সকালে সুরেশ যখন নিউজ পেপার পড়ছিল, এমন সময় কিছু দেখে সে অবাক হয়ে যায়। পাহাড়ে ধস নামার কারণে কেদারনাথে তীর্থযাত্রা করতে গিয়ে অনেক মানুষ নিরুদ্দেশ হয়ে গেছে। আরে বাবা মাও তো ওখানে তীর্থ করতে গিয়েছিল। তাতে কি হয়েছে? আমাকে বলছো কেন? আমি কোনো কথা শুনতে চাই না। একইভাবে ছোট ভাই রাকেশও তার বউকে কেদারনাথের ব্যাপারে জানালে চম্পাও প্রচন্ড রেগে যায়। তাদের যা হবে হোক, আগে যখন সবসময় তাদের সঙ্গে ঝগড়া হতো তখন তোমার কিছু মনে হয়নি, এখন দুর্ঘটনার কথা শোনার সঙ্গে সঙ্গে তোমার খারাপ লাগা শুরু হয়ে গেল। চুপ করো তুমি, আমার শুধুমাত্র দাদার সঙ্গে ঝগড়া হতো। আমার বাবা মাকে আমি অনেক ভালোবাসি, তাদের ব্যাপারে খারাপ কথা বললে খুব খারাপ হয়ে যাবে। তোমাকে আমি সাবধান করে দিচ্ছি রাকেশ, তুমি যদি তাদেরকে খুঁজতে যাওয়ার চেষ্টা করো তাহলে আমি মায়ের বাড়িতে চলে যাব। জানি না বাবা মা এখন কেমন অবস্থায় আছে, একবার দাদাকে ফোন করে দেখি। রাকেশ এই বলে তার দাদাকে ফোন করতে যাচ্ছিল, এমন সময় তার দাদার ফোন চলে আসে। হ্যাঁ দাদা বল, আমি তোকেই ফোন করতে যাচ্ছিলাম। আরে রাকেশ, নিউজ দেখার পর থেকে আমারও চিন্তা হচ্ছে, এভাবে চুপ করে বসে থাকলে চলবে না। হ্যাঁ দাদা, আমাদেরকে সেখানে যাওয়া দরকার, আমরা সেখানে না গেলে বাবা মাকে কিভাবে ফিরিয়ে আনবো? আরে রাকেশ, আমিও যেতে চাই, কিন্তু তোর বৌদি আমাকে দিব্যি দিয়ে বারণ করে দিয়েছে। চম্পাও আমাকে বারণ করেছে, কিন্তু এখন তাদের ব্যাপারে ভাবলে চলবে না, এখন বাবা মায়ের ব্যাপারে চিন্তা করতে হবে, আমরা পরে নিজেদের বউদের সামলে নেব। সুরেশ যখন রাকেশের সঙ্গে ফোনে কথা বলছিল, এমন সময় কবিতা সেখানে আসে। আচ্ছা ঠিক আছে রাকেশ, আমি পরে তোকে ফোন করছি। কি হয়েছে কবিতা, আমি কি নিজের ভাইয়ের সঙ্গে কথাও বলতে পারবো না? কোন ভাই? হঠাৎ করে ভাইয়ের প্রতি ভালোবাসা জাগলো কিভাবে? আমি তোমাকে আগেই বলে দিয়েছি, এবার আমাদের ফ্যামিলির দিকে লক্ষ্য দাও। ভাইয়ের সঙ্গে মিলে বাবা মাকে খোঁজার প্ল্যান করছো কেন?
ভালোই হয়েছে বুড়ো বুড়ি এখান থেকে চলে গেছে, তাদের যা হবে আমাদের দেখার দরকার নেই। এসব কি বলছো কবিতা? তুমি এসব নিয়ে চিন্তা করা বন্ধ করো, না হলে আমি কিন্তু নিজের মায়ের বাড়ি চলে যাব। কবিতা এই বলে সেখান থেকে চলে যায়। কবিতার চলে যাওয়ার পর সুরেশ চিন্তিত হয়ে পড়ে। আমি নিজের বাবা মাকে কিভাবে ইগনোর করব? আমি তাদেরকে ইগনোর করতে পারবো না। সেদিন রাতের বেলা সুরেশ এবং রাকেশ ঘুমাতে ঘুমাতে তাদের বাবা মায়ের কথা চিন্তা করতে থাকে এবং মনে মনে তারা ঠিক করে নেয় যে বাবা মাকে তীর্থস্থান থেকে ফিরিয়ে আনার জন্য তাদেরকে যা করতে হয় তারা তাই করবে। পরের দিন সকালে সুরেশ যখন হল রুমে বসেছিল এমন সময় কবিতা চা নিয়ে সেখানে আসে। এই নাও তোমার চা। আর একটা কথা, এই চিঠির খাম দরজার কাছে পড়েছিল, হয়তো তোমার কাজের কিছু আছে। এরপর কবিতা চিঠির খাম সেখানে রেখে সেখান থেকে চলে যায়। কবিতার চলে যাওয়ার পর সুরেশ খামটি নিজের হাতে নিয়ে নেয়। আরে, এই খামের উপরে আমার এবং রাকেশের নাম লেখা আছে, এটাকে একা খোলা ঠিক হবে না। রাকেশের কাছে গিয়ে খামটা খুলবো। এরপর সুরেশ সেই খাম নিয়ে রাকেশের বাড়ির বাইরে পৌঁছায়। কিছু সময় পর রাকেশ বাড়ির বাইরে বেরিয়ে আসে। কি হয়েছে দাদা, তুমি এত সকালে হঠাৎ এখানে এলে কেন? আরে রাকেশ, সকালে এই খাম দরজার কাছে পড়েছিল, এখানে আমাদের দুজনের নাম লেখা আছে, তাই আমি তোর সঙ্গে খামটি খোলার জন্য তোকে ডাকলাম। বাবা এটা আমাদের জন্য পাঠিয়েছে। এরপর রাকেশ সেই খামটি খুলে ভেতর থেকে একটি কাগজ বার করে। সেই কাগজটি পড়ার সঙ্গে সঙ্গে তারা অবাক হয়ে যায়। আরে, এটা তো বাবার দলিল। আরে হ্যাঁ, বাবা সবকিছু আমাদের দুজনের নামে অর্ধেক অর্ধেক ভাগ করে দিয়েছে। আরে দাদা, এই চিঠিতে কি লেখা আছে? ঠিক আছে, পড়ে দেখছি। সুরেশ এবং রাকেশ, আমি সমস্ত সম্পত্তি 2 ভাগে ভাগ করে দিয়েছি। দুজনে নিজের নিজের ভাগ নিয়ে শান্তিতে থাকিস। আমরা কোনোদিনও বাড়ি ফিরবো না। আর একটা কথা, আমাদের তীর্থ করতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা ক্যান্সেল করে দিয়েছিলাম, তাই আমাদেরকে খোঁজার চেষ্টা করিস না। চিন্তা করতে হবে না, আমরা বুড়ো বুড়ি এখনো বেঁচে আছি। তোরা নিজেদের জীবনে সুখে থাকিস। দাদা, তার মানে বাবা মা তীর্থ করতে যায়নি? হ্যাঁ, ভালোই হয়েছে তারা তীর্থ করতে যায়নি। কিন্তু দাদা, তারা কোথায় গেল? জানি না কোথায় যেতে পারে। একটা কাজ করা যাক, আমরা পুলিশ স্টেশনে গিয়ে তাদের রিপোর্ট লিখিয়ে দিয়ে আসি, হয়তো পুলিশ তাদেরকে খুঁজে বার করতে পারবে। সুরেশ এবং রাকেশ এই বলে থানায় যায় এবং তাদের বাবা মায়ের নিরুদ্দেশ হয়ে যাওয়ার রিপোর্ট লেখানোর চেষ্টা করে। স্যার, যেভাবে পারবেন আমাদের বাবা মাকে খুঁজে বার করুন প্লিজ। হয়তো তোমার বাবা মায়ের উপরে তোমরা অনেক অত্যাচার করেছো, তাই তো তারা তোমাদেরকে না বলে বাড়ি ছেড়ে চলে গেছে। তোমাদের মতো ছেলেদেরকে লজ্জা করা দরকার। তোমাদেরকে পড়াশোনা শিখিয়ে এত বড় করে তুললো, আর তোমরা অত্যাচার করে তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে। স্যার, আপনি এরকম করে বলবেন না, দয়া করে আমাদের বাবা মাকে খুঁজে দিন। বেরিয়ে যাও এখান থেকে। আগে তাদেরকে তাড়িয়ে দিয়ে এখন নির্লজ্জ ছেলেদের মতো রিপোর্ট লেখাতে এসেছো। তোমাদের মতো ছেলে মেয়েদের জন্য বাবা মায়েরা শান্তিতে থাকতে পারে না। পুলিশ অপমান করে সুরেশ এবং রাকেশকে থানা থেকে তাড়িয়ে দেয়। সুরেশ এবং রাকেশ দুঃখী মনে থানার বাইরে বেরিয়ে আসে। দাদা, এবার আমরা কি করব? জানি না কি হবে। সবার আগে বাড়ি গিয়ে কবিতার সামনে দাঁড়াতে হবে। জানি না কতক্ষণ পর্যন্ত সে আমার সঙ্গে ঝগড়া করবে। আমারও একই অবস্থা, চম্পাও আমাকে অনেক বকাবকি করবে। আচ্ছা শোন রাকেশ, আমরা আর নিজের বউদের কথাই চলবো না। তারা যা বলছে বলুক, মায়ের বাড়ি ছাড়া আর কোথায় যাবে? পরে তাদেরকে মায়ের বাড়ি থেকে নিয়ে আসবো। সবার আগে বাবা মাকে ফিরিয়ে আনতে হবে। তুই ঠিক বলেছিস দাদা, আমাদের জন্য বাবা মাকে অনেক কষ্ট করতে হচ্ছে, আগে তাদেরকে ফিরিয়ে আনতে হবে। এরপর সুরেশ এবং রাকেশ নিজের নিজের বাড়ির দিকে রওনা হয়ে যায়। কিছু সময় পর তারা নিজের নিজের বাড়িতে পৌঁছায়। বাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গে কবিতা সুরেশকে এবং চম্পা রাকেশকে বকাবকি করতে শুরু করে দেয়। অনেক হয়েছে কবিতা, বারবার ঘর ছেড়ে দেওয়ার হুমকি দিতে হবে না। মায়ের বাড়ি যেতে হলে এখনই এখান থেকে বেরিয়ে যাও। বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর গল্পের পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।